সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। গত বুধবার রাজধানী মিটফোর্ডে হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ উর্ফে সোহাগকে হত্যার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠে বিভিন্ন রাজনৈতিক দল সহ সমাজের সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নামে বিক্ষোভ মিছিল হয়। এইসব মিছিলের স্লোগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল ও অশোভন ভাষার বাক্য উচ্চারণ করতে দেখা যায়। স্লোগানের এমন ভাষা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় সমালোচনা। এর প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এসব মিছিলেও বিভিন্ন দলকে আক্রমণ করে স্লোগান দিতে দেখা যায় ছাত্রদল নেতাকর্মীদের। পাল্টাপাল্টি স্লোগান, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহনশীলতা, সৌহার্দ্যপূর্ণ অবস্থান ছিল তা নষ্ট হচ্ছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। রাজনীতিতে এই অস্থিরতা তৈরির পেছনে কারা জড়িত? ষড়যন্ত্র নাকি রাজনৈতিক দলগুলোর এই জন্য দায়ী? আর ষড়যন্ত্রই যদি হয়, কেন সেই ফাঁদে পা দিচ্ছে রাজনৈতিক দলগুলো? আলোচনা করব সেই সব বিষয় নিয়ে। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। দর্শক, আজ তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ফের রাজনীতিতে অস্থিরতা। বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বাই আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। ফুয়াদ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আসাদুজ্জামান রিপনের কাছে অনুমতি নিয়ে প্রথমে আসাদুজ্জামান ফুয়াদের কাছে, যেহেতু সিনিয়র একজন রাজনৈতিক নেতা, সেই হিসেবে ফুয়াদ ভাইয়ের কাছে যেতে চাই। ফুয়াদ ভাই, নিশ্চয়ই আপনি অবগত আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি মিটফোর্ড হাসপাতাল নিয়ে ঘটনা নিয়ে সেই উত্তাল ছিল। তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান, যদিও আমি এখানে উচ্চারণ করতে চাই না। এরপরে দেখলাম আবারও ছাত্রদলও সেই বিক্ষোভ মিছিল করলো সারা দেশে, কালকে পল্টন থেকে শাহবাগ পর্যন্ত। সেখানেও দেখলাম জামাত শিবিরকে আক্রমণ করে, চরমোনাইকে আক্রমণ করে, এনসিপিকে আক্রমণ করে স্লোগান। এর আগে যদিও তারেক রহমানকে বিভিন্ন ধরনের অশ্লীল অশুভ স্লোগানগুলো দিয়েছে। এই যে পাল্টাপাল্টি স্লোগান, এই স্লোগানের মধ্য দিয়ে আছে রাজনীতির যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এই পরিবেশ কি ক্রমশ আরো বিতাড়িত করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে কিনা? আপনি কি মনে হয়, বা এটা করাটাও কতটুকু উচিত বলে মনে হয়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছে এটা খুবই বর্বরচিত এবং নিন্দনীয় ঘটনা, কোনো সন্দেহ নাই। এটা দেখে আমাদের 2006-এর 28শে অক্টোবরের যে আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব আমরা দেখেছি বিএনপির শেষ দিনে, ক্ষমতা ছাড়ার শেষ দিনে, এবং কিভাবে পিটিয়ে প্রায় 28 জন রাজনৈতিক নেতা কর্মীকে দিনে দুপুরে লাঠি দিয়ে পিটায়, রামদা দিয়ে কোপায় হত্যা করেছে। এবং সে লাশের উপর নৃত্য আমরা দেখেছি আওয়ামী লীগের, ছাত্রলীগের, শ্রমিক লীগের আর ওই যত লীগ ব্যবসায়ীরা আছে এদেরকে দেখেছি। তো সাডেনলি সেরকম একটা ঘটনা ঘটেছে। আর দ্বিতীয়ত যেটা দেখলাম, এই ঘটনাটাকে একটা আইন শৃঙ্খলা এলিমেন্ট, একটা ফৌজদারি অপরাধ ঘটেছে, একটা ল এনফোর্সমেন্ট ব্রিচ হয়েছে, এই জায়গাটার বদলে দেখতে পাচ্ছি একদল আর এক দলকে সিরিয়াসলি ক্রিটিক করার জায়গাটাতে নেমে গেছে। এবং এইটা মনে হচ্ছে যে একটা প্লান্টেড ইনসিডেন্ট মনে হয়েছে। এবং অ্যাট এ টাইম অনেকগুলো ঘটনা ঘটেছে। খুলনাতে একটা সাবেক যুবদল নেতা খুন হয়েছে, মসজিদের একজন ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে একই দিনে। তারপরে গাজীপুরে ছাদের উপরে পানির ট্যাঙ্কির ওখানে দেখলাম যে চাঁদাবাজির ব্যাপারে কোপাচ্ছে, এরকম ঘটনাগুলো গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হলো। হ্যাঁ, তো সেই জায়গাটাতে মনে হয়েছে। এবং এই যে ভিকটিম মিটফোর্ডের, তার ভাতিজির একটা ভিডিও কিন্তু আবার আসছে অনলাইনে দেখলাম। এবং সেই মেয়েটা বলছিল যে একজন প্যান্ট শার্ট পরা একটা স্মার্ট টাইপের লোক সে পাশে দাঁড়িয়েছিল, খুবই ইনস্ট্রাকশন দিচ্ছিল, ছবি সিসিটিভি ফুটেজ যেন থাকে, এরকম বেশ কিছু কথা বলেছে। এবং সে মহিলাটা দাবি করেছে তার কাছে নাকি সকল ফুটেজ আছে, কারা আসলে এটার পিছনে জড়িত। এবং যে কায়দায় পিটানো হয়েছে, যেমন আপনি একটা মানুষকে মারছেন, মেরে ফেললেন, তারপরে উলঙ্গ করলেন, তার উপরে আবার দাঁড়ায় নাচানাচি হচ্ছে, এরপরে আপনি আবার পাথর মারলেন। মানে মারার জন্য, ঠিক একটা মানুষকে খুন করতে যদি কেউ চায়, ঠিক এই লেভেলের এতগুলো স্টেজ ব্যয় করে খুন করাটা কেউ আসলে খুন করে না। খুন করে যিনি করেন, আমরা যেহেতু আইনের ছাত্র,
ক্রিমিনোলজি পড়েছি, মনস্তত্ত্বটা থাকে কুইকেস্ট টাইমে খুনটা করে পালিয়ে চলে যাওয়া। তো সেই জায়গায় যে পরিমাণ সময় নিয়ে খুন করা হয়েছে, ফুটেজ রেকর্ডেড রাখা হচ্ছে, তো সেইটা যথেষ্ট সন্দেহজনক। এবং এই ধরনের ঘটনা হিস্টোরিক্যালি আমরা দেখেছি যেগুলো ঘটেছে, যেমন ধরেন বিএনপি জামাতের সরকারের সময় দেখবেন অনেকগুলো নাটকীয় ঘটনা ঘটেছে, এবং আওয়ামী লীগের আমল থেকে দু একটা ঘটনা ঘটেছে। আব্দুর রহমান বাংলা ভাইয়ের নাটক, মুফতি হান্নান নাটক, তারপরে হচ্ছে তারেক রহমান এই 21শে আগস্টে ঘিরে যে অপপ্রচার করা হয়েছে, হাওয়া ভবনের যেই বিষয়গুলো আমরা দেখেছি, রমনার বটমূলে বোমা হামলা হয়েছে, যশোরের উদিচির প্রোগ্রামে বোমা হামলা হয়েছে, কমিউনিস্ট পার্টির মিটিংয়ে আপনার পল্টনে বোমা হামলা হয়েছে, তারপরে কাজী আরেফ নামে রাশেদ খান মেনন এরা অনেক বিভিন্ন সময় আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এবং এই ঘটনাগুলোকে জাজ করলে আপনি দেখতে পারবেন যে একটা প্যাটার্ন অফ ইনসিডেন্ট আছে। এবং আমরা যারা এরশাদের সময়কার ঘটনা জানি, রিপন ভাই তো তখনকার ছাত্রনেতা ছিলেন, যে এরশাদ তার বাহিনীকে দিয়ে কিভাবে পিটাইছে, লাশের ব্যবসা করছে, ফ্রন্টে নিয়েছে, ব্যাকে নিয়েছে। জাসদের যিনি মহিউদ্দিন ভাই, উনি বই লিখেছেন এইসব ব্যাপারগুলোতে, এগুলো কিন্তু ফ্রন্টে আসছে আমাদের। তো এই ঘটনাটা পার্টিকুলারলি দেখবার পরে আমার কাছে মনে হয়েছে এটা স্বাভাবিক কোনো ফৌজদারি অপরাধ না, এটা একটা লিঙ্কড ইমপ্ল্যান্টেড ইনসিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করছেন কোন ধরনের ষড়যন্ত্র, সাবোটাজ? এটা আমি মনে করছি। এখন এটা কেন করা হচ্ছে, এটা কেন পার্টিকুলারলি এই টাইমে কেন হচ্ছে? প্রথম বিষয় হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের মিটিংয়ের আগ পর্যন্ত দেখবেন, রিপন ভাই যেহেতু আছে আমি খোলামেলাই বলছি, বিএনপির অনেক সিনিয়র নেতাও দেখবেন অনেক অসংযত স্টেটমেন্ট দিয়েছেন, এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যে সাহায্য করছেন ওই স্টেটমেন্টের সাথে সাংঘর্ষিক ছিল। তো সেই জায়গাতে মিটিংয়ের পরে কিন্তু দেখবেন এটা কিন্তু কাম ডাউন হয়ে গেছে সারা দেশে। বিএনপির পক্ষ থেকে কোনো রকম হস্টাইল অথবা অসম্মানজনক কোনো স্টেটমেন্ট কেউ দেয় নাই। আমরা জানি যে বাংলাদেশের পতিত ফ্যাসিবাদের সুবিধাবাদী একটা অংশ, যাদেরকে ডিপ স্টেট বলছি আমরা, বিভিন্ন জায়গায় যারা রয়ে গেছে, এবং দিল্লির গোলাম যারা আছে, লেন্দুব দর্জি, মির্জাফররা, তারা এই মিটিংটা হোক চায় নাই। এবং আমরা এটা জেনুইনলি জানি, তারা এই মিটিংটা হোক তারা চায় নাই। কারণ তারা চেয়েছে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি করে এটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং এটা দিয়ে তারা বেনিফিশিয়ারি হওয়া। আগেই তো ভালো ছিলাম, কি লাভ হইল? সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন বলে মনে হচ্ছে? এইটা হচ্ছে এখন পরের আলোচনা। তাহলে এখন দেখেন তারা যেটা চাচ্ছে এক্স্যাক্টলি রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত, এনসিপি, সবাই কিন্তু এই ট্র্যাপে পড়েছে। দেখেন বিএনপির নেতারা অন্য দুইটা রাজনৈতিক দলকে এখন বকাঝকা করছে, জামাতকে, এনসিপিকে বলছে। জামাত, এনসিপি নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে দেখবেন যে অনেক কথাবার্তা বলছে। সাধারণ ছাত্রদের ব্যানারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে যেখানে তারেক রহমানকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে। দেখেন হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও আমরা অথবা রিপন ভাইরা তো আমরা হাজারটা বক্তব্য দিছি। আমরা কি হাসিনার বাপমা তুলে কোনোদিন গালি দিয়েছি, কোনো স্ল্যাং ব্যবহার করেছি বাংলাদেশে পলিটিক্যাল? আমরা সর্বোচ্চ কি বলছি? ফেরাউন বলছি, দানব বলছি, নমরুদ বলছি, কিন্তু বাপমা তুলে গালি দেওয়াটা। তো সেখানে দেখেন এখানে কি করতেছে, তারেক রহমানকে পার্সোনালি স্ল্যাং ইউজ করে গালি দেওয়া হচ্ছে। এটা কিন্তু কখনো করা হয়নি। আমি যেহেতু গণতান্ত্রিক, হাসিনার ব্যবহৃত শব্দ প্রয়োগ করতেছে এক্স্যাক্টলি, এবং তার থেকেও খারাপ শব্দ। হাসিনা ওই শব্দগুলো ব্যবহার করে নাই তারেক রহমানকে নিয়ে। দুর্নীতিবাজ বলেছে, তারেক রহমানকে কি বলেছে? দুর্নীতিবাজ বলেছে, চাঁদাবাজ বলেছে, পালিয়ে গেছে বলেছে, ষড়যন্ত্রকারী বলেছে, তো ওই অমুকের সাথে আইএসআই এর দালাল বলছে। কিন্তু এই যে স্ল্যাংগুলো ব্যবহার করছে এটা করা হয়নি। তাহলে এক্স্যাক্টলি তারা যেটা চাচ্ছে, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষের শক্তির ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করা। বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলবে, জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে, বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলবে, এনসিপি বিএনপির বিরুদ্ধে কথা বলবে, অস্থিতিশীল করে ফেলা। এবং দেখেন ছাত্র দলের একটা প্রোগ্রাম হয়ে গেল, বিশাল সমাবেশ, সেখানে স্লোগানটা আসছে কি দেখেন, আবার রাজাকারের স্লোগান ফিরায় নিয়ে আসা হচ্ছে। তাহলে দেখেন এইটা কাম্য না। এবং আমরা গতকালকে একটা টকশোতে ছিলাম, আমি রিপন ভাইকে পার্সোনালিও বলেছি যে এই সিচুয়েশনটাকে টেন্স করে ফেলেন, আমরা কারো ফাঁদে পা দেব না। বরং এখন দরকার আমরা বিএনপি বড় দল আকারে, তাদের দায়িত্ব প্রত্যেক রাজনৈতিক দলের অফিসে গিয়ে চায়ের দাওয়াত নিয়ে সেখানে যাওয়া, কথা বলা, এই টেনশনটাকে, টেন্স সিচুয়েশনটা কমায় নিয়ে আসা।
আবার সেই ইউনূস এবং তারেক রহমানের ডায়ালগের লেভেলে চলে যাওয়া কনভারসেশনে চলে গেলেই যেটা হবে, এই যে সাবোটিয়াররা যেটা অ্যাচিভ করতে চাচ্ছে সেটা অ্যাচিভ করতে পারবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই রাসাদুজ্জামান রিপন ভাইয়ের কাছে। রাসাদুজ্জামান রিপন ভাই, আপনি বলছিলেন যে আসলে এইসব স্লোগান থেকে আওয়ামী বয়ানের যে স্লোগানগুলো বেশি আসছিল, বিশেষ করে তারেক রহমানকে যে কুরুচিপূর্ণ বক্তব্য স্লোগানগুলো দিয়েছিল, কিন্তু ছাত্রদল কালকে যে মিছিল করছে সেখানেও তো আমরা আওয়ামী বয়ানগুলো দেখলাম, জামাত শিবির, রাজাকার, এই মুহূর্তে বাংলাচার বা এইসব। কিন্তু এর পরবর্তী আবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও সেই আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান হলো। তাহলে এইসব বিষয়গুলো, তাহলে কি বিএনপি একটা রাজনৈতিক বড় রাজনৈতিক দল, তারাও কি ষড়যন্ত্রে পা দিচ্ছে? আমি আপনাকে শেষের অংশ থেকে আসতে চাই, মানে যেখানে আপনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এটার মধ্যে কোনো গৌরবের কিছু নাই। যেই সময়টিতে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, দ্যাট ওয়াজ দ্য রিয়েল ন্যারেটিভ। ছেলেরা তো নিজেদেরকে ওই সময়ে, এই যে জুলাই অগাস্টের মুভমেন্টে আমাদের ছেলেমেয়েরা কখনই দে নেভার ক্লেম তারা রাজাকার অথবা তারা রাজাকার উত্তরসূরি অথবা রাজাকারের বংশধর, তারা তা বলেনি। বলেছে তাদেরকে যারা চিহ্নিত করতে চেয়েছে রাজাকার হিসেবে, তারা বলছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? হাসিনা বলেছে এদেরকে রাজাকার, সেই কথাটা বলে। কিন্তু এখন যদি কেউ কারোর ছেলে মেয়েরা গর্বের সাথে উচ্চারণ করতে চায় তুমি কি আমি কে রাজাকার রাজাকার, এটা অফকোর্স পিপল অফ দিস কান্ট্রি উইল নট টেক ইট ইজিলি। এটা তারা স্বাধীন দেশে বাংলাদেশে এটা তারা স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না, পছন্দ করবে না। ওইটা ছেলে মেয়েদের বোঝা উচিত। তখন জুলাই আগস্টের প্রেক্ষাপটে সেটা হাসিনা বলেছিল বলে হাসিনার কথা বলেছে যে হাসিনা তুমি আমাদেরকে রাজাকার বলছো। এখন কেউ যদি নিজেদেরকে যদি ঘোষিত রাজাকার বানাতে চায়, তাহলে দেন সাফিসিয়েন্টলি দেশের জনগণ তাদেরকে রাজাকার হিসেবে ট্রিট করতে চাইবে। হাসিনার জবাবে কথা বলেছিল, কিন্তু এখন রাজাকার ইজ এ কনসেপ্ট। যদি কেউ এই কনসেপ্টকে ধারণ করে রাজাকার হতে ভালোবাসে, সেটা ডেফিনেটলি ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশের মানুষ এটাকে ভালোভাবে নেবে না, না উচিত না। এটা কোনো গর্বের বিষয় না। স্লোগানের জবাবে পাল্টা জবাব কিনা, আমি সেটাই বলতে চাচ্ছি আপনাকে। এটা পাল্টা জবাব না, এটা তো গর্বের জবাব দিছে। কিন্তু কারা, কতজন মানুষ এই রাজাকার? তা তো হিসাব করা যায়নি বিশ্ববিদ্যালয় না কতজন বিশ্ববিদ্যালয়ে, তো ওই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, ফুয়াদ পড়েছেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ে কি তখন তো হাজার হাজার ছেলে মেয়ের কণ্ঠে এই ইয়েটা ছিল, স্যাটারটা ছিল, এই রিপ্লাইটা ছিল নাকি? কিন্তু এখন যারা বলছেন যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার, একটা ক্ষুদ্রাংশ, কতজন? 20 জন, 50 জন, 100 জন। ইয়েস, 20 জন, 50 জন, 100 জন রাজাকার হতেই পারে, রাজাকারের চিন্তা চেতনা ধারণ করতেই পারে। কিন্তু তাদেরকে মনে রাখা উচিত যে তাদের এই ঘোষণা গর্ব করে যদি বলে থাকে, এটা মোটেই তারা ভালো কাজ করেনি। তারেক রহমানকে যে কুরুচিপূর্ণ স্লোগান দিল এবং সেই স্লোগানের পাল্টা স্লোগানে ছাত্রদল বা দিল, বিএনপিরা দিল, এই পাল্টা স্লোগান বিএনপি, আমি জানি না, বিএনপির আমার জানা মত জানি না, মানে বিএনপির ছেলেমেয়েরা কোনো কুরুচিপূর্ণ স্লোগান সার্টেনলি দেয়নি আমি বিশ্বাস করি। ছাত্রদলের প্রোগ্রাম ছিল তো গতকালকে, ওই সংগঠনটার প্রেসিডেন্ট ছিলাম আমি 80s-এ। আমাদের ছেলে মেয়েদের এরকম কুরুচিপূর্ণ কাউন্টার স্লোগান দেওয়ার কথা না। হ্যাঁ, রাজনীতিতে আপনার বাদ ভিডিও তো এখন চলে আসছে ইউটিউবে। আপনি কি বলতে চাচ্ছেন যে মানে ছাত্রদল ছিল কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, মানে কোনটা কিছু বলেছে? পাল্টা স্লোগান তো যেটা ফুয়াদ বলেছেন, একটা টেন্স সিচুয়েশন চলছে, তাই না? এই ধরনের পরিস্থিতিতে উত্তেজনা থাকবে, উত্তেজনা তো তৈরি হচ্ছে, সেটাই বলছিলাম। উত্তেজনার পরিপ্রেক্ষিতে আপনার পাল্টা বক্তব্য থাকতেই পারে, পাল্টা জবাবও থাকতে পারে, কিন্তু সে পাল্টা জবাবের জায়গাটিতে যেটা উনি খুব রাইটলি বলেছেন, যে পাল্টা জবাবের জায়গাটিতে যাওয়ার আগে বড় দল হিসেবে বা অন্যান্য যারা অ্যাক্টরস যারা আছেন, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আসলে কারোর মাখানো জিনিস খাচ্ছি কিনা, গিলছি কিনা, এবং এইটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেটাও ভাবার বিষয় আছে। কারণ ব্যারিস্টার ফুয়াদ যে কথাটি বলেছেন যে কেউ মানে কি বলে, বোঝাই যাচ্ছে যে ওই দিনের 9 তারিখের ঘটনাটা, যেদিন লালচাঁদকে যে বর্বরচিতভাবে মানে হত্যা করা হলো,
এই ঘটনাটি ঘটানো হয়েছে। লাল চারটা কে? লাল চারটা বিএনপির যুবদলের একজন কর্মী। ইট ইজ ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে যুবদলের এই লাল চাঁদকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল মেরেছে? যদি মেরে থাকতো তাহলে কেউ সমালোচনা করতে পারত যে তারেক রহমান সাহেব, আপনি পার্টির প্রধান, মানে ভার্চুয়ালি তিনি তো প্রধান, যে আপনি আপনার দলকে কন্টেইন করেন, আপনি নিয়ন্ত্রণ করেন, আপনার উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদেরকে শান্ত করেন। এটা একটা সমালোচনা আসতেই পারত। কিন্তু 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 যেমন আমি টকশোতে কথা, এখন আমি যদি খুব মানে মেজাধারী উল্টাপাল্টা কথাবার্তা বলি, কেউ বলতেই পারে যে যে তারেক রহমান সাহেব আপনার পার্টির ভাইস চেয়ারম্যান, তিনি তো মানে টকশোতে যে বা কথাবার্তার মধ্যে উনি সংযত আচরণ করছেন না, এটা আপনার একটু খেয়াল রাখা উচিত। হ্যাঁ, এরকম আমাদের মধ্যে কেউ কেউ যখন করেছেন, তারেক রহমান কিন্তু তাদেরকে ওয়ার্ন করেছেন, লিখিতভাবে ওয়ার্নিং দিয়েছেন, স্থায়ী কমিটির সদস্যকে দিয়েছেন, মানে আপনার শোকজ পর্যন্ত করেছেন। আচ্ছা, তো এখন আমার বক্তব্য হচ্ছে যে মারা গেল, মানে যে হত্যাকাণ্ডের শিকার হলো, সেই ভিকটিমটা হচ্ছে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট, বিএনপির একজন কর্মী। যারা তাকে মেরেছে তারা বিএনপির যদি অ্যাক্টিভিস্ট হতো, বিএনপির কর্মী যদি তারা হতো, তাহলে সার্টেনলি পার্টি প্রধান, আমরা যখন ছোটবেলায় কোনো মারামারি করতাম, করতাম ছোটবেলায়, তখন আমাদের প্রতিবেশী চাচিরা, খালারা, তারা কি করতেন? তারা এসে মায়েদের কাছে নালিশ করতেন না যে আপনার ছেলেটা কিন্তু এরকম বাড়াবাড়ি করছে, বেয়ার হয়ে গেছে, আমার ছেলেকে মেরেছে, ইত্যাদি ইত্যাদি। তো গার্ডিয়ানকে সেই অভিযোগটা শুনতে হয় বা করেও। কিন্তু এইখানে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগটা কেন? কালচারের বিষয় না এটা, আমি তো লালচাঁদের কথা বলছি। লালচাঁদ যেটা হত্যা হয়েছে, আমি মহিন নামে একজন লোক জড়িত, সেটা আমি সেটাই আসছে। হ্যাঁ, সেটা তো যুবদলের কর্মী। কে বলছে আপনাকে? হুসেইন? এটা পত্রিকায়, যেটা কোন পত্রিকায় আসছে? প্রায় পত্রিকায়। নো, মহিন নামে যে ছেলেটা, সেই ছেলে তার ভাই। লেট মি সে, আমাকে বলতে দেন, আমি তো ডকুমেন্টারি। ফুয়াদ আপনি ছিলেন বোধহয়, আমি সেদিন আপনার সাথে কথা বললাম, ব্যারিস্টার ফুয়াদ এবং আমি একটা আলোচনায় টকশোতে ছিলাম, সেখানে আমি একটা পত্রিকার রেফারেন্স দিয়ে, দ্য পিপল নামে একটা পত্রিকার অনলাইন ভার্সনে একটা রিপোর্ট দেখিয়ে আমি বললাম যে মাহিন বলে যে ছেলেটি মেইন কিলার, যে ছেলেটি, সেই ছেলেটি ছাত্রদল বা যুবদল, স্বেচ্ছাসেবক, বিএনপির কেউ নয়। সেই ছেলেটি হচ্ছে, ওর অ্যাসোসিয়েশন ছিল একসময় ছাত্রলীগের, পতিত স্বৈরাচারের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি গোলাম রাব্বানী। হি ওয়াজ দ্য অ্যাসোসিয়েট অফ গোলাম রাব্বানী। আগে স্বৈরাচারের পতনের পরে দ্যাট মাহিন ওয়াজ সিন, সেই মাহিনকে দেখা গিয়েছে এনসিপির প্রধান, এনসিপির কনভেনর নাহিদ ইসলামের সাথে, তাকে দেখা গেছে হাসনাত আবদুল্লার সাথে, তাকে দেখা গিয়েছে সার্জিসের সাথে। ওই মাহিন তো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কোনো কর্মী নয়, সমর্থক নয়, তার তো কোনো ছবি আমাদের দলের কারোর সাথে নাই। মাহিন ইনিশিয়ালি বেসিক্যালি হচ্ছে সে পতিত স্বৈরাচারের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন সন্ত্রাসী। এই ছেলে বিগত 36 দিনের যে আন্দোলন, হি টুক অ্যাক্টিভ রোল। আমাদের ছেলে মেয়েদের বিরুদ্ধে আওয়ামী গুন্ডারা সশস্ত্র যে অ্যাক্টিভিটিগুলো করেছে, তার মধ্যে সেও একজন অন্যতম। এই ছেলেটি স্বৈরাচারের পতনের পরে সে ভোল পাল্টে, খোলস বদলে, সে এই যে যারা আমরা আন্দোলনকারী যে শক্তিগুলো আমাদের মধ্যে ভেড়ার চেষ্টা করেছে, এবং খুব সাকসেসফুলি সে এনসিপির সাথে ভিড়ে গিয়েছে, এনসিপির সাথে তার সখ্যতা প্রমাণ করেছে, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া এবং যে ছবিগুলো সেখানে দেখা গিয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে ছেলেটা মারা গেল, যে ভিকটিমটা মারা গেল বিএনপির, সে আপনার শিকার হলো কার হামলায়? হামলা হলো বেসিক্যালি একজন সাবেক ছাত্রলীগের বা পতিত স্বৈরাচারের একজন সহযোগীর হাতে, যাকে পরবর্তীতে এনসিপির সাথে তার সখ্যতা, সংশ্লেষ, ওঠা বসা দেখা গিয়েছে। আচ্ছা, তাহলে আমি কেন আক্রমণের শিকার হলাম? অর্থাৎ সমালোচনা, আক্রমণ আমার প্রতি কেন, আমার দলের প্রতি কেন, তারেক রহমানের প্রতি কেন? ওই ছেলে কি তারেক রহমানের দলের ছেলে? তাহলে ইন্টেনশনালি যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, ভেরি প্ল্যান্ড ওয়েতে রাজনীতিটাকে মানে একটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য, নির্বাচনকে অনিশ্চিত করার জন্য, তাই না, ডেমোক্রেসির যে রোড ম্যাপ আমরা যেটাই বলি না কেন, সেটাকে ডিরেইল করার জন্য কোনো মহল বিশেষের একটা থাকতেই পারে। এখন আমার বক্তব্য হচ্ছে, এটা কি রাজনৈতিক দলের নাহিদ ইসলামের বোঝার কথা না যে এই ছেলেটার সাথে তার ছবি আছে?
হাসনাত আবদুল্লাহর বোঝার কথা না যে এই ছেলেটার সাথে তার গদ ছবি আছে? বোঝার কথা। তো সে জেনে শুনে হঠাৎ করে কোনো যুক্তি নেই, তর্ক নাই, হঠাৎ করে তারেক রহমানের অ্যাটাক করা শুরু করলো। এবং তার স্বরে এই যে চরমোনাই সাহেবরা, তার স্বরে এরা আওয়ামী লীগের অ্যাসোসিয়েট ছিল না? মানে আওয়ামী লীগের অ্যাসোসিয়েটরা পরবর্তীতে পরিস্থিতি বুঝে কেউ কেউ আন্দোলনে শরিক হয়েছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। সেই কন্ট্রিবিউশনকে আমি অস্বীকার করবো না বা ম্লান করে দিতে চাই না, বাট কথাবার্তায় গলা ঝাঁকিয়ে হাত 3বার 4বার এরকম সুর তাল লয় দিয়ে বক্তৃতা মারলে শুধু চলবে না। এটা তো বুঝতে হবে সারা বাংলাদেশে কতজন হাত পাখার বাতাস কয়জন খায় আর কয়জন দেয়, ওটা কি হিসাব আমাদের নাই? অবশ্যই ওটা তো আমাদের আছে। তো কথাবার্তার সময় জবান সমঝে বলতে হবে। ওই যে ওই হিন্দি একটা সিনেমা ছিল, একটা ডায়লগ ছিল, বিখ্যাত ডায়লগ, আমি আগে টুকটাক দেখতাম, এখন দেখি না। তোর মধ্যে একজন অভিনেতা আরেকজনকে বলছে জবান সমঝে করো, মানে হুশ করে কথাবার্তা, বোধহয় এরকম একটা কিছু অর্থ হবে। এই কথাগুলো যখন বলেন চরমোনাইয়ের একজন নেতা, চরমোনাই বলবো না, ইসলামী শাসনতন্ত্র রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে কথা বলেন, তো যখন কথা বলেন বুঝতে হবে যে কি বলছেন। জবান সমঝে করো। হ্যাঁ, তার উদ্দেশ্যে বলতে চাই জবান সমঝে করো, আদারওয়াইজ কথার উত্তর তো পেতেই হবে। জি, ছোট একটা বিরতি নিচ্ছে দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আলোচনা চলছিল ফের রাজনীতিতে অস্থিরতা। ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। বিরতির পর আবারও আসাদুজ্জামান ফুয়াদের কাছে যেতে চাই। যেন ফুয়াদ, এই যে পরস্পর বিরোধী যে স্লোগান, আবার নতুন করে দেখলাম আওয়ামী বয়ান, আমরা দেখলাম যে সময় কিছু হলেই রাজাকার রাজাকার একটা ট্যাগ দেওয়ার আওয়ামী একটা বয়ান ছিল, আবারও কালকে দেখলাম সে একই কথা, জামাত শিবির রাজাকার বা এক বোতলের 2 সিপি, জামাত আর এনসিপি, এইসব স্লোগানগুলো এই যে ষড়যন্ত্র বলছেন আপনারা, কিন্তু এই ষড়যন্ত্রে পা দেওয়ার কারণে আসলে ভবিষ্যতে আমাদের কি হতে পারে বলে মনে হচ্ছে? রাজনৈতিক অস্থিরতাটা কিভাবে আরো বাড়তে পারে? অস্থিরতা হচ্ছে যে আপনার ধরেন বহু বছর ধরে দেশে নির্বাচন নাই, পলিটিক্যাল পার্টিগুলো জেনুইন কম্পিটিশনের মধ্য দিয়ে আপনার পদ পদবি পাওয়া, ক্ষমতায় যাওয়া, এমপি মন্ত্রী হওয়া, এই অনেকগুলো আকাঙ্ক্ষা তো আসলে জমে গেছে পাওয়ার পলিটিক্স। স্ট্রাকচারাল পলিটিক্সের যে ডেভেলপমেন্ট সেটা হয় না, পুরো মানে জিনিসটা তো নাই। 16 বছর ধরে দেশে কোনো রাজনীতি ছিল না। আর ফ্যাসিবাদ যেটা করে জাতীয় চরিত্র নষ্ট করে দেয় মানুষের। কারণ চিন্তা করে দেখেন, গত 16 বছর ধরে আমাদেরকে যতটুকু চিৎকার করে কথা বলতে হয়েছে, যদি আমরা এই পরিমাণ ব্লাড প্রেশার হাই করে এই হাই ভলিউমে চিৎকার করে কথা না বলতাম, আমরা কিন্তু অনেক শব্দ যেগুলো ব্যবহার করেছি এটা আসলে কখনো করতাম না। এবং চিৎকার করে কথা বলতে বলতে যেটা হয়, আপনি কিন্তু যেখানে চিৎকার করবার প্রয়োজন নাই সেখানেও কিন্তু আপনি চিৎকার করে কথা বলার অভ্যেস হয়ে যায়। এবং এটা আমি আমার বাসার ক্ষেত্রে গেলে বুঝি। আমার বাসার লোকজন আমাকে বলে যে তুমি সাডেনলি টেম্পার্ড হয়ে যাচ্ছ কেন, মানে এটা 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 সে কখনো এক্সপেক্ট করে নাই। যে অথবা যে ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করছি, সে বলছে গত 4-5 বছরে তোমার ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হয়ে গেছে, টেম্পারামেন্টে পরিবর্তন হয়ে গেছে। এখন এটা দায় কি আসলে আমার নিজের? এইটা হাসিনা আমাকে এই টেম্পারমেন্টটা দিয়েছে। তো হাসিনার মতো শেখ পরিবার অথবা আওয়ামী জাতীয় পার্টির যে কার্টেলস, মাফিয়াস, এরা যেটা করেছে, একটা ন্যাশনাল ট্রমা তৈরি করে দিয়ে গেছে, একটা জাতীয় চরিত্র নষ্ট করে দিয়েছে। পুরো জাতিকে সে আপনার মানে এমনভাবে পলিউট করছে, চিন্তায়, কাজে, প্রসেসের ভিতর থেকে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে। এইটার আমরা সবাই কালেকটিভ ভিকটিম, আমরা সবাই এটা সম্মিলিত শিকার এই বাস্তবতার। এখন সেইখান থেকে কোনো ওভার মানে শর্টকাট কোনো এক্সিট নাই, অধৈর্য হয়ে যাব তাই বলে বাস্তবে তাই হবেন। কারণ হচ্ছে যে আপনি কোনো প্রসেসে যখন এন্ড দেখবেন না, সমাধান দেখতে পাবেন না, তখন আপনি কি করবেন? আপনারা দেখবেন কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পরে সাডেনলি আমরা কি করি? আমরা ঘামানো শুরু করি, অস্বস্তি ফিল করি। আপনি যদি জামা পরা থাকেন, পাঞ্জাবি পরা থাকেন, সেটা খুলে ফেলেন। খুলে যত কম কাপড় পরে ফ্যানের নিচে বসা যায় অথবা খোলা জানলার পাশে বসা যায়, দরজার পাশে বসা যায় চেষ্টা করবেন। এখন বাস্তবতা হচ্ছে কারেন্ট চলে গেছে, আপনার দক্ষিণা বাতাস বন্ধ, প্রচণ্ড গুমোট আবহাওয়া আছে, আপনার দরজা বন্ধ, জানলা বন্ধ, এবং এমন একটা জায়গায় বসে আছেন যেখানে বলা আছে ওই চেয়ারটাতে বসলে কোট টাই খোলা যাবে না।
হাসিনা আমাদেরকে যে এনভায়রনমেন্টটাতে রেখেছে আর কি, এটার নাম হলো সাফোকেটিং এনভায়রনমেন্ট। এই সাফোকেশনের মধ্যে পুরো একটা জাতি গত 16 বছর আবদ্ধ ছিল। এখন সেই জায়গাতে কিন্তু আমাদের সবার বিহেভিয়ারাল প্রবলেম আছে, এবং এই বাস্তবতাটা যেটা হয়েছে সাডেনলি আমি সবকিছুর ভিতরে আমি আওয়ামী লীগ দেখি। এই জন্য যেটা হয় আপনি দেখবেন যে একটা কালেকটিভ ট্রমার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো স্যাবোটাজ, যেমন আপনারা গণমাধ্যমে প্রশ্ন করবেন, দুইটা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, এই মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্রেকডাউন করলো, এই মনে হয় মব জাস্টিসের দেশ ভরে গেছে, এই মনে হয় সাডেনলি আমরা উগান্ডা হয়ে গেলাম, এই মনে হয় এইটা হয়েছে ওইটা হয়েছে, এই মনে হয় হাসিনা ফিরে আসতেছে। এই ট্রমাটা হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেসে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আগে যেটা বলেছে, এটা রেজলিউশন হচ্ছে কম্পিটিটিং পার্টিস যারা আছে, পলিটিক্যাল পার্টি, তাদের আচরণে সংযত হইতে হবে। বিএনপির সমালোচনা করা শতভাগ ন্যায্য, তারেক রহমানের সমালোচনা করা শতভাগ ন্যায্য, কিন্তু তারেক রহমানের সমালোচনা কোনটা? তাকে গালি দেওয়া, না তার বক্তব্যে তার আর্গুমেন্ট, তার যুক্তিকে খণ্ডন করা? একটা হইল ডেমোক্রেসি, আর একটা হইল অভদ্রতা। তো সেই জায়গাটাতে আমাদেরকে বর্ডারটা টানতে হবে, সীমানা টানতে হবে। আমি রিপন ভাইয়ের সাথে তর্ক করব, আলাপ করব, দ্বিমত করব, সবই করব, কিন্তু আমি ওনার বাপমা তুলে তো কথা বলতে পারবো না। এইটা তো মানে বিয়ন্ড দ্য লিমিট। তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে, নিজের ভিতরে বোঝাপড়াটা দরকার, চা খাওয়া বসা দরকার, তারেক রহমান এবং প্রয়োজনীয় প্রফেসর ইউনূসের সাথে আবার একটা মিটিং দরকার। এরকম একটা মিটিং হলে যেটা হবে, ওই যে সাবোটিয়াররা ডিপ স্টেট যেখানে যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করবে, বাংলাদেশের দলগুলোর ভিতরে ক্যাওয়াস লাগায় 111-এর মতো মার্শাল ল জারি করবে, বাংলাদেশে অনেক মানে ক্রিমিনাল মাফিয়া দর্জি যারা আছে, লেন্দুব দর্জি, তারা মার্শাল ল কিভাবে জারি করতে হয়, কিভাবে আর একটা 111 করা যায়, সংবিধান কিভাবে সাসপেন্ড হবে, এইগুলোর আলোচনাও বিভিন্ন মহলে অলরেডি চলছে। অতএব সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখতে হবে, জাতীয় সত্যমিত্র প্রশ্নে আমরা কেউ কারোর শত্রু না। বিএনপি জামাতের শত্রু না, জামাত এনসিপির শত্রু না, এনসিপি বিএনপির শত্রু না। এই জায়গাটা খুব পরিষ্কার থাকতে হবে আমাদের ভিতরে। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর জাতীয় শত্রু ডিফারেন্ট জিনিস। আমার জাতীয় শত্রু হচ্ছে দিল্লি, ভারত এবং তার যারা দালাল লেন্দুব দর্জিরা আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, এরা হচ্ছে আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। অতএব যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষকে একাট্টা করা যাবে না। এখানে ভাষা, আচরণ, কথাবার্তা, তর্কটাকে আলাদা করে ফেলতে হবে। তা না হলে যেটা হবে, আমরা শত্রুর ফাঁদে পড়ব। এবং শত্রুর ফাঁদে পড়লে বাস্তবে মনে হচ্ছে যে বিএনপি একটা স্লোগান দিয়ে মনে হয় জিতে গেল, এনসিপি মনে হয় বিএনপিকে আর একটু দুইটা গালি দিয়ে মনে হয় জিতে গেল, জামাত মনে হয় এইটা করে আবার জিতে গেল। সবাই যার যার কুয়াতে বসে মনে করবে আমরা জিতে গেছি, কিন্তু সবাই আসলে কুমিরের মুখের মধ্যে পড়বে আর কি। এরপরে এইটা হচ্ছে বাস্তবতা। এই কুমিরের ফাঁদে আর পা দেয়া যাবে না, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ রিপন। সেই কুমিরের ফাঁদে আমরা কি পা দিচ্ছি কিনা? সবাই যদি আমরা রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে ভেবে কথা বলি, যে কুমিরের কথা বলছেন ব্যারিস্টার ফুয়াদ, আসলে সেই কুমিরকে আমরা আসলে চিনি নাকি আসলে সেই কুমিরকে আমরা দেখছি না, দেখেও দেখছি না? সেই কুমিরকে আপনি চেনেন না, কিন্তু ম্যানিফেস্টেশনটা যদি আপনি খেয়াল করেন, যেমন দেখবেন ঘটনাটা ঘটলো, মানে অর্থাৎ লাল চাঁদকে নির্মমভাবে হত্যা করা হলো, 2 দিন পর্যন্ত ঘটনাটা নিউজ নেই, যেটা উনি বললেন যে তার ভাতিজি এটা মানে দেখেছে, রেকর্ড করছে ইত্যাদি, অথবা তার কাছে রেকর্ড আছে ইত্যাদি। আচ্ছা, 2 দিন পরে অল মিডিয়াতে এটা আলোচনা হলো, কোনো কথা নাই, বার্তা নেই, অল অন এ সাডেন তারেক রহমানের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয়ে গেল। তারপরে মিছিল দেখলাম, জামাত শিবিরের ছেলেদের একটা মিছিল দেখলাম, সেই মিছিলের মধ্যে কি বলছে, আমার ভাইয়ের রক্ত কেন? হ্যাঁ, আরে ভাই, ভাইটা হলো বিএনপির কর্মী, তোমার ভাই তো না। তো তুমি মিছিল বের করে তারেক রহমান জবাব চাই, মরলো তারেক রহমানের কর্মী, জবাব চাইতেছে তারেক রহমানের কাছে। এমন না যে তারেক রহমানের আরেক কর্মী মারছে, তাও না। তাহলে বোঝা যাচ্ছে তারেক রহমান ওই যেটা মানে খুব রাইটলি মেনশনড, প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে যখন আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের যখন একটা মিটিং হলো, যে মিটিংটা গণতন্ত্র, নির্বাচনী রোড শো বলেন, রোড ম্যাপ বলেন, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা চলে আসলো। এরপরে আমরা দেখলাম সিইসি চিফ অ্যাডভাইজার সাথে কথা বললেন, তারপরে এরপরে দেখলাম আমেরিকার আপনার সেক্রেটারি অফ স্টেটের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা মানে কনভারসেশনের মধ্যে, সেখানে ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে, এই ধরনের একটা আশাবাদ বা একটা প্রস্তুতির কথা বলুন। সব কিছু যখন ঠিক এগুচ্ছে, মানুষের মধ্যে একটা ইলেকশনের মুড চলে আসলো, অল অন এ সাডেন
পার্টিস, একটা দেশে পলিটিক্যাল পার্টি থাকবে না? এনসিপি একটা পার্টি ক্রিয়েট হয়েছে, ওয়েলকাম। বাংলাদেশে শুধু বিএনপি থাকবে, বাংলাদেশে শুধুমাত্র জামাত ইসলাম থাকবে, বাংলাদেশে এবি পার্টি থাকবে, শত ফুল ফুটতে দেয়। এটা তো মানে কমরেড মাসুতুং এ কথা বহুত আগে বলছিলেন যে শত ফুল ফুটতে দাও, অনেকগুলো ফুল ফুটবে, আপনার যেটা চয়েস আপনি সেটা ঘ্রাণ নেন, কোনো অসুবিধা নেই। এনসিপির নতুন ন্যারেটিভ থাকবে, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে চেয়েছে, সেটা জনগণের যদিও এখনো দেখে নাই, তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কি বোঝাতে চায় সেটাও আমরা জানতে চাই। বাট দ্যাট নতুন রাজনৈতিক বন্দোবস্ত সার্টেনলি আইফোন পাওয়ার ব্যাপার না। সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই আপনার বসুন্ধরা রাতের আধারে অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে টাকা কালেকশন করা না, নানান ব্যাপার স্যাপারগুলো থাকবে। তো মানুষ তো এরা তো আমাদের ছেলেমেয়ের মতো, এদের কাছ থেকে আমাদের তো বয়স হয়ে গেছে। আমি কি অনেকদিন পলিটিক্সে কি বিচরণ করবো? নিশ্চয়ই না। তাহলে আমাদের জায়গাগুলো তো মানে পূরণ হতে হবে, সেটা আমার দলে হোক অন্য দলে হোক, করবে তো কেউ। এবং আমরা কি চাই যে যোগ্য লোকজন জাতিকে স্বপ্ন দেখাতে পারে, মানুষের স্বপ্ন পূরণ করতে পারে, তাই না? যুগে যুগে ৭১ এক ধরনের স্বপ্ন ছিল, 80s একরকম স্বপ্ন ছিল, ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের স্বপ্নগুলো আসে না। আনফর্চুনেটলি আমাদের স্বপ্নগুলো মার খায় বারবার। আমাদের স্বপ্নগুলো মানে কি হয়, আমাদের স্বপ্নগুলোকে পায়ে দোলে এক শ্রেণীর মানুষ, অমানুষ বলবো, মানুষ না, এরা আমাদের স্বপ্নগুলোকে পায়ে দোলে একেবারে পিষ্ট করে দেয়। তারপরে মানুষের মধ্যে হতাশা চলে আসে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমাদের স্বপ্নগুলো, আমাদের মানুষের স্বপ্নগুলো, আমাদের ছেলে মেয়েদের স্বপ্নগুলোকে যারা আপনারা ধ্বংস করে দিতে চান, পায়ের দোলে যে পিষ্ট করে ফেলতে চান, মনে রাখবেন এরকম ঘটনা যতবার ঘটবে, যতবার আপনি করবেন, ততবার আবারও আরেকবার জুলাইয়ের মতো আরেকটা মুভমেন্ট হবে, 80s-এর মতো একটা মুভমেন্ট হবে, 75-এর মতো সিপাহী জনতার অভ্যুত্থান হবে, 69-এর মতো গণঅভ্যুত্থান। ইউ ক্যানট স্টপ ইট। আপনি ফর দ্য টাইম বিং আপনি গতিমুখ বদলে দেওয়ার অপচেষ্টা করতে পারেন, এবং যারা অপচেষ্টা করে, যারা অগণতান্ত্রিকভাবে জনগণ আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যারা শাসন করেন বা শাসন ক্ষমতা থাকতে চান, তারা কিন্তু ইতিহাসে স্বীকৃত থাকেন না। ইতিহাসে তারা কি হন? তারা মানে আস্থা করে নিক্ষিপ্ত হন বাজে মানুষের। আমি একটা ছোট উদাহরণ টানতে চাই। অনেক দেখুন, এই যে আকাঙ্ক্ষার কথা বললাম না, আমার গতকালকে আমি আর্টারলি শকড, আমি যখন মানে একটা দেখলাম, নিউজ দেখলাম যে আমাদের হাইকোর্ট থেকে 2জন বিচারক আমাদের প্রধান উপদেষ্টাকে জাতীয় সংস্কারক বলেছেন। আমাদের প্রধান উপদেষ্টা তো অলরেডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ইজ এ নোবেল লরিয়েট, অনলি নোবেল লরিয়েট ফ্রম বাংলাদেশ। তো আমি তো এটা নিয়ে অনেক গর্বিত, উনি নিজেও অনেক গর্বিত, ওনাকে না আমরা গর্ব করি না? উনি তো আমার বাংলাদেশের আমার ফ্ল্যাগ ক্যারিয়ার, ইজ এ ফ্ল্যাগ ক্যারিয়ার অফ বাংলাদেশ, 18 কোটি মানুষের ফ্ল্যাগ ক্যারিয়ার, যাকে দেখলে বিভিন্ন হেডস অফ স্টেটসরা চেয়ার ছেড়ে উঠে তার সাথে করমর্দন করার জন্য এগিয়ে আসেন। তার জন্য কি জাতীয় সংস্কারক উপাধিটা খুব গুরুত্বপূর্ণ না? আই এম ভেরি মাচ হ্যাপি অন বিহাফ অফ প্রফেসর মোহাম্মদ ইউনূস পার্সোনালি। উনি এটা ডিক্লাইন করেছেন, উনি বলেছেন যে না, এটা উনি পছন্দ করেন না, বা উনি এটার ব্যাপারে ওনার ইয়ে নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বিচার বিভাগ থেকে তেলবাজি করতে হবে কেন? যে 2জন বিচারক এই মানে তেলটা মারলেন, আমি আবার দ্বিতীয়বার উচ্চারণ করলাম, খুব দরকার ছিল তেল মারার। আপনাদের স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হচ্ছে, মানুষ বলে হোয়াট ইজ দিস? তো সংস্কার তো ওই জায়গাটা হওয়া দরকার, যে কোন লেভেল অফ পিপুল শুড বি দেয়ার। ওরা কারা ওখানে থাকবেন না, দাঁড়ান, আপনার ভয়ের কোনো কারণ নাই। যে বিচার বিভাগ না, আমি আমার নিজের দায়িত্ব আলোচনা করেছি, ডন্ট ওরি। কারণ আমি চাই ও জায়গাটা তো সংস্কার হোক। আমাদের বিচারক কারা হবেন, কোন যোগ্যতায় বিচারে বসবেন, আপনি তো রুল দিতেই পারেন, সুমোটো রুল দিয়ে অনেক কিছু করতে পারেন, সেটার মধ্যে র্যাশনালিটি তো থাকবে। এই জন্য আমি সত্যি ফুয়াদ, আমি এটা আপনার আলোচনা করেন না, বাট আমি আপনাকে আমি বললাম, আমি জানি না অলরেডি ইট ইজ লেফট অথবা এখন স্কোপ আছে কিনা। দেখুন, আমেরিকাতে আপনার করে কি বলে, যে আপনার পার্লামেন্টারি কমিটি, মানে ওদের তো পার্লামেন্ট, ওদের কংগ্রেশনাল কমিটি, সিনেট কমিটি থাকে, সেখানে জুডিশিয়াল কমিটি থাকে, সেখানে বিচারকদের আচরণ নিয়েও কিন্তু সেখানে হিয়ারিং হয়, নিয়োগের বেলায় হিয়ারিং হয় না? এটা তো সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্টের যে প্রাধান্য, জনগণের নির্বাচিত প্রতিনিধির যে প্রাধান্য, আমি কিন্তু ওই কারণে ওই যে আপনার কনস্টিটিউশনাল কাউন্সিলের চেয়েও আমি পার্লামেন্টের মেম্বারদের যে বডিগুলো, কমিটিগুলোকে আরো বেশি এম্পাওয়ার্ড করা, লাইক ইউনাইটেড স্টেটস, ওইটা আমি পছন্দ। ওইভাবে যদি
একটু জবাবদিহি করানো যেত, জি। তাহলে বোধহয় আমরা অনেক গুড এলিমেন্টস পেতাম এবং ওদেরকে অ্যাকাউন্টেবল করতে পারতাম। ধন্যবাদ আপনাকে। প্লিজ আপনি যদি সুযোগ থাকে আপনি মানে সংস্কার মতৈক্য কমিশন তুলবেন বিষয়টা। আমরা যদিও দেখছি যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য পার্লামেন্টে চলছে, এরই মধ্যে আজকেই নাহিদ ইসলাম যদি এনসিপির আহ্বায়ক তিনি বলেছেন পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল একটি দল, এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে। তাহলে তো চলছেই একজন আরেকজনের দিকে আক্রমণ, যে বক্তব্য সে বক্তব্য চলছে। তাহলে আমরা সমস্যার সমাধান কি খুঁজে পাবো সামনের দিকে? সমস্যার সমাধানটা যদি না পান তাহলে কপালে দুঃখ আছে। তাহলে আমরা সেই কুমিরের মুখে উনি বলেছেন কপালে দুঃখ আছে। অনেক সময় আছে না যে যদি আপনি মানে খুব মানে সুখে থাকলে ভূতে কিলায়, যদি এখন ভূতের কিল খাওয়ার খুব ইচ্ছা থাকে তাহলে এই সমস্ত কথাবার্তা, বাকওয়াস কথাবার্তা বন্ধ করতে হবে, খুব ক্লিয়ার, তাই না? আমাদের তো দীর্ঘ আন্দোলন সংগ্রামের ঘাত প্রতিঘাতের অভিজ্ঞতা আমাদের আছে। তো এই ছেলেদের তো শুধুমাত্র একটা কোটা আন্দোলন এবং এটা মানে খুব মানে একেবারে শর্ট ডেইজ, ওই আর্মিতে যেমন শর্ট সার্ভিস কমিশন আছে, তখন ওই 8-9 মাসের মানে ট্রেনিং নিয়েই একটা শর্ট সার্ভিস কমিশন হতো এবং ওদের অফিসাররা আপ টু মেজর পর্যন্ত হতে পারতেন আমার জানা মতে, এর বেশি তারা মানে যেতে দিতেন না। লং সার্ভিস কমিশন, শর্ট সার্ভিস কমিশন। ভাই আমরা হইলাম লং সার্ভিসের রাজনৈতিক কর্মী, আমরা শর্ট সার্ভিসের রাজনৈতিক কর্মী না। আমাদের জীবনের ছাত্র রাজনীতি থেকে শুরু করে সেই স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবন বহু বছর। যারা শর্ট সার্ভিসের যারা রাজনীতিক তাদেরকে ইতিহাসের পাঠ নিতে হবে। ধন্যবাদ। আমি আবার একটু আসাদুজ্জামান ফুয়াদের কাছে যাই। আসাদুজ্জামান ফুয়াদ, আজকেও জামায়াতের পক্ষ থেকে বলা উচ্চকক্ষ নিম্নকক্ষ নারী আসন সব ক্ষেত্রেই পিআর পদ্ধতি চাই জামায়াত। আবার আপনি তো ঐক্যমত্য কমিশনের বৈঠকে যান, আবার বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন চায় না বলে ফের স্পষ্ট করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাহলে আমরা যেটা একটা আশার আলো দেখছিলাম নির্বাচন নিয়ে, পিআর পদ্ধতি নিয়ে আবারও আমরা সংঘাতে বা মতনৈক্যের দিকে যাচ্ছি কিনা, বা আমরা তো ঐক্যমত পৌঁছাতে পারছি না, তাহলে নির্বাচন যে পেছানো রেখে এটাও কি একটা ষড়যন্ত্র কিনা? না, এখানে আমি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না। এখানে দ্বিমত আছে, সিরিয়াসলি দ্বিমত আছে যে সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া সবাই মোটা দাগে পিআরের পক্ষে। পিআর মানে ভোটের পিআর। কমিশন যেটা প্রস্তাব দিয়েছিল যে উচ্চ কক্ষ গঠিত হবে, 100 সদস্য থাকবে এবং সেটা ভোটের পিআরের উপরে ভিত্তি করে সদস্য মনোনীত হবে, দলগুলো ওইভাবে অ্যাপয়েন্ট করবে আর কি। তো সেখানে বিএনপির পজিশন হচ্ছে যে নিম্নকক্ষে আসনের যে দাবি তো ছিল যে পিআর পদ্ধতি যারা ভোট চায় তার নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে, এইসব বক্তব্য তো আছে, পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা আপনি বলতেই পারেন। বাট আমরা যেটা দেখি এখানে দ্বিমতের জায়গাটা হচ্ছে বিএনপি চাচ্ছে যে আপনার নিম্নকক্ষে যে আসন যেটা পাবে সেই আসনের সংখ্যানুপাতেই উচ্চ কক্ষে এটা পাবে আর কি। এই জায়গাটাতে হচ্ছে বিরোধ আর কি। নীতিগতভাবে সব রাজনৈতিক দল কিন্তু উচ্চকক্ষের পক্ষে, সব রাজনৈতিক দল, এবং সদস্য সংখ্যা 100 হবে সেটার। কিন্তু যেটা হচ্ছে যে এটা গঠিত কিভাবে হবে এবং তার কাজ কি হবে, এই দুইটা প্রশ্নে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মোটামুটি ঠিক বিপরীত মেরুর বাস্তবতা বিরাজ করছে। যে বিএনপির পজিশন হচ্ছে সে কোনোভাবেই সরাসরি ভোটের পিআরে উচ্চকক্ষ নির্বাচিত হোক সেটা সে চাচ্ছে না, তার পজিশন, পলিটিক্যাল পজিশন এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে সে চাচ্ছে যে কোনো বিল, কোনো প্রস্তাবনা সেটা 1 মাসের বেশি অথবা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত যেতে পারে, এই উচ্চকক্ষ আটকে থাকতে পারবে না, এটা অটোমেটিক নিম্নকক্ষে চলে যাবে এবং পাশ হয়ে যাবে। বিএনপির একটা পজিশন হচ্ছে বাজেট উচ্চকক্ষে পেশ হবে না। আর একটা হচ্ছে সংবিধান সংশোধনের ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন আছে, তারা নিম্নকক্ষে 2/3 প্লাস গণভোটের ব্যাপারে বলে দিয়েছে, উচ্চকক্ষের এখানে কোনো অংশগ্রহণ জরুরি না তারা ফিল করছে আর কি। অথবা যদি তাদেরকে খুব বেশি বুঝতে পারছি যে একটা যদি মানে সিটের ইয়েতে হয়, সংখ্যানুপাতে হয় তাদের ফরম্যাটে, তাহলে হয়তো তারা সিম্পল মেজরিটির মতামত নিতে পারে, এই ব্যাপারে তারা একমত হতে পারে। কিন্তু সেইটাতে হচ্ছে আমরা যারা অন্যান্য দল আছি, ধরেন জামাত, চরমোনাই, এবি পার্টি, এনসিপি, তাদের এবং বাম সংগঠনগুলো, তাদের বক্তব্য হচ্ছে যে যদি পিআরটা ভোটের পিআরটা না হয় তাহলে হচ্ছে এটা সিম্পলি সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হয়ে গেল, যে 300 আসনের পরে আবার 50 জন মহিলা সংরক্ষিত আসন হয় সিটের আসনের পরিসংখ্যান মোতাবেক। তাহলে ওই রকম একটা সংরক্ষিত সংসদ করবার তো আসলে কোনো প্রয়োজন নাই, উচ্চকক্ষটা প্রয়োজন হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যদি নিম্নকক্ষকে জবাবদিহিতা করবার মতো মোটামুটি একটা জায়গা না থাকে তাহলে এটা করে লাভ হবে না।
এবং সবার মাথায় হচ্ছে যে আপনার হাসিনার এই কেয়ারটেকার প্রভিশনটা যে মানে অ্যাব্রাপ্টলি বাতিল করে দিল 2/3 মেজরিটি দিয়ে, গণভোটেও গেল না এবং অন্য কোনো মেকানিজমও ছিল না তাকে বাতিল করবার, সেইটা মাথায় রেখে তারা মনে করছিল উচ্চকক্ষটা থাকলে নিম্নকক্ষের এই স্বৈরাচারী আচরণগুলোকে একটা ব্যালেন্স করবার, নিয়ন্ত্রণ করবার একটা জায়গা থাকবে। তো সেটা সংখ্যানুপাতিক হারে যে নির্বাচনের কথা বলছে সেটা নিম্নকক্ষের জন্য। আমি যদি একটু ফুয়াদের সাথে নিম্নকক্ষের জন্য আমি যদি ফুয়াদকে যদি একটু ইন্টারঅ্যাক্ট করতে চাই, আপনার যেহেতু আমি তো আর আমার পার্টি থেকে আলোচনায় যাই না, আমি তো একজন নাগরিক, আমার নাগরিক ভাবনাও তো থাকতে পারে, সব কিছু আমি পার্টি রিপ্রেজেন্ট করি না, এটা আমার একেবারে আমার নাগরিক ভাবনা, মানে ব্যক্তিগত ইস্যু। সিনেট যদি থাকেও, যদি ফাইনালি এই দেশে, ছোট দেশে, আমি পার্সোনাল অপিনিয়ন, আমার দল সিনেটের পক্ষে। সিনেট মানে উচ্চকক্ষ, মানে এটার নাম কি হবে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে এই দেশে একটা উচ্চ কক্ষের প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কেন এটা আলাদা ইস্যু। দ্বিতীয়ত যদি থাকেই, তাহলে উনি যেটা বললেন একটা এক্সটেন্ডেড সংরক্ষিত আসনের ব্যবস্থা বা এসবের দিকে না, যে আপনারা কি ডাইরেক্ট আমেরিকার মতো ওখানকার সিনেটররা কি ইলেকশন করে আসে না? তো ইলেকশন করে আসতে বলেন। আচ্ছা, দুইটা উত্তর দিই। একটা হচ্ছে যে ইন প্রিন্সিপাল এবি পার্টি এবং আমার এখনো ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা উচ্চকক্ষের পক্ষে না, কিন্তু কমিশন যখন ছাড় দেবার জন্য বারবার বলছিল যে আমরা একমত হবার স্বার্থে ছাড় দিতে পারি কিনা, তখন এবি পার্টি এই জায়গাটাতে ছাড়ে আসছে। ঠিক আছে, আমরা উচ্চকক্ষ মেনে নেব, তবে সেটা ভোটের একটা সংখ্যানুপাতে হইতে হবে এবং ন্যূনতম একটা জবাবদিহিতা আনতে পারবে নিম্নকক্ষে, যে বিলটা ধরেন ন্যূনতম 6 মাস আটকায় রাখতে পারবে, যে এখানে নিম্নকক্ষকে ছাড় দিতে হবে, বাজেট পেশ করতে হবে, কিন্তু বাজেট সে ব্লক করতে পারবে না, বাজেট এখানেও পেশ হবে, উচ্চকক্ষেও পেশ হবে। আর সংবিধান সংশোধনের ব্যাপারে 2/3 মেজরিটি এখানে লাগবে, বাকিটার মতামত ওখানে থাকবে। এইটা না থাকলে আলটিমেটলি এটার কোনো দন্থ নখরহীন একটা ক্ষমতাবিহীন একটা উচ্চকক্ষ হবে। 100 প্লট ফ্ল্যাট রাজুকের, 100 ট্যাক্স ফ্রি গাড়ি, 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা করে থোক বরাদ্দ প্রতি বছর, এই লুটপাট এবং রাজনৈতিক পুনর্বাসনে যাবে। সেখানে একটা কাজ করে দিন, সিনেটর যারা উচ্চ কক্ষের সদস্যদের ওইটা প্রস্তাবটা দেন। আচ্ছা, এই প্রস্তাবটা আছে না, ওদের জন্য কোনো থোক বরাদ্দ না থাকে। একটা প্রস্তাব আছে, রিপন ভাই যেটা প্রশ্ন করেছে ওটা উত্তর দেই, যে মানে কমিশনের পক্ষ থেকে 2টা বিকল্প প্রস্তাবও দিয়েছে। ভোটের অনুপাতে 100 সদস্য, দ্বিতীয়ত বলেছে 64টা জেলা এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি মোতাবেক 74 অথবা 76 জন সরাসরি নির্বাচিত হয়ে আসবে এই রকম, অথবা থার্ড হচ্ছে লোকাল মানে ন্যাশনাল ইলেকশনের মতো 2টা হাউসের ডাইরেক্ট ইলেকশন হবে। এই রকম প্রস্তাবও দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ এবং সাথে আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আমাদের হাতে সময় নেই, আসলে এই বিষয়টা নিয়ে আরো হয়তো কোনো একদিন বসবো আলোচনা নিয়ে। দর্শক, আপনারাও আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকেও প্যান্ডেল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান।